আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে আমরা আলোচনা করব নবম শ্রেণীর গণিতের দ্বিতীয় অধ্যায়। দ্বিতীয় অধ্যায়টির নাম হচ্ছে অনুক্রম ও ধারা। এই অনুক্রম ও ধারা অধ্যায়টি থেকে বার্ষিক পরীক্ষায় যে প্রশ্ন আসবে তার সাজেশন নিয়ে আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের আরো একটা ইউটিউব চ্যানেল রয়েছে, সেটার নাম হচ্ছে জেনজেড স্কুল। তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আগামী বছর থেকে তোমাদের বিজ্ঞান বিভাগের যে যত গ্রুপ সাবজেক্ট রয়েছে তার ক্লাস আমরা এখানে আপলোড দিয়ে দিব। তো আজ আমরা আলোচনা করব এই অধ্যায়টি থেকে রচনামূলক অর্থাৎ দৃশ্যপট নির্ভর রচনামূলক প্রশ্ন ও সমাধান নিয়ে। এর আগে আমরা সংক্ষিপ্ত প্রশ্ন, তার আগে আমরা এক কথায় উত্তর এবং এমসিকিউ দেখেছিলাম। আজকে আমরা রচনামূলক প্রশ্ন দেখবো এই অধ্যায়টি থেকে কোন টাইপের রচনামূলক প্রশ্ন হতে পারে। যেমন 1 নম্বর প্রশ্ন, জামিল সাহেব তার চাকরির বেতন থেকে কিছু টাকা সঞ্চয় করার সিদ্ধান্ত নিলেন। তিনি প্রথম মাসে 1000 টাকা সঞ্চয় করেন। তিনি পরবর্তী প্রত্যেক মাসে পূর্ববর্তী মাসের তুলনায় 100 টাকা বেশি সঞ্চয় করলেন। এটা তোমাদের নমুনা প্রশ্ন দেওয়া ছিল, তোমাদের এনসিটিভি থেকে যে গণিতের ক্ষেত্রে নমুনা প্রশ্ন দেওয়া ছিল সেই নমুনা প্রশ্নে এই প্রশ্নটা ছিল। ক নম্বর বলছে যে 18তম মাসে জামিল সাহেবের সঞ্চয়ের পরিমাণ নির্ণয় করো। তো এটার উত্তর আমরা চলে আসলাম। 1 নম্বর প্রশ্নে বলা হচ্ছে যে দেওয়া আছে জামিল সাহেব প্রথম মাসে সঞ্চয় করেন কত টাকা? 1000 টাকা দেওয়া আছে। দেখো এখানে কিন্তু দেওয়া আছে এই যে 1000 টাকা সঞ্চয় করেন, প্রথম মাসে 1000 টাকা সঞ্চয় করেন, সে 1000 টাকা দিলাম। পরবর্তী মাসগুলোতে পূর্ববর্তী মাস থেকে 100 টাকা বেশি সঞ্চয় করেন। তাহলে দেখো প্রথম মাসে যদি 1000 টাকা সঞ্চয় করে, তাহলে পরবর্তী মাসে এই যে যা ছিল তার সাথে 100 যোগ হবে, এই যে কত হয় 1100 টাকা। তার পরবর্তী মাসে 11 সাথে আরো 100 যোগ হলো, তাহলে 1200 টাকা। এইভাবে তিনি সঞ্চয় করতেছেন, ঠিক আছে। তাহলে এখানে প্রথম পদ কত? 1000, এই যে 1000। সাধারণ অন্তর কত? দ্বিতীয় পদ হচ্ছে 1100, এখান থেকে তার আগের পদ 1000 বিয়োগ করে দিতে হবে, বিয়োগ করলে কত হয়? 100 হয়। এখন আমরা জানি সমত ধারার n তম পদ কত? a যোগ n মাইনাস 1 ইন্টু ডি। এখন 18তম পদ কত? 18তম পদের সূত্র হচ্ছে এই যে এর জায়গায় কত বসাবো? 1000, n এর জায়গায় 18, যেহেতু 18তম পদ, তাহলে n এর মান হচ্ছে 18 মাইনাস 1 ইন্টু হচ্ছে 100। এখানে 18 থেকে 1 বিয়োগ করলে কত হয়? 17 হয়। 17, তার সাথে 100 গুণ করব, তাহলে 1700 আর হচ্ছে 1000, তাহলে যোগ করলে কত হয়? 2700 টাকা হয়, মানে 2700 টাকা। অর্থাৎ 18তম মাসে জামিল সাহেবের সঞ্চয়ের পরিমাণ হচ্ছে 2700 টাকা, 2700 টাকা। তারপরে খ নম্বর প্রশ্ন, জামিল সাহেব কত বছরে এত টাকা সঞ্চয় করতে পারবেন তা নির্ণয় করো। মানে কত বছরে, এখানে কিন্তু মাসের কথা বলিনি, বছরের কথা বলা আছে, ঠিক আছে। তাহলে এখানে কত? 1,60,800 টাকা, এত টাকা তিনি সঞ্চয় করতে পারবেন। এটার উত্তরে আমরা চলে যাই। এখানে ক থেকে আমরা যেটা পেয়েছি, এই যে জামিল সাহেবের যে সঞ্চয়ের ধারা, সমস্ত ধারা, এই ধারাটা আমরা জেনেছি, তাই না? 1000, তারপর 1100, 1200, 1300, 1400, সেরকম। এখানে প্রথম পদ কত? 1000। সাধারণ অন্তর কত? ডি সমান 100। এখন এখানে n তম মাসে ধরি, n তম মাসে হচ্ছে 1,60,000 টাকা তিনি সঞ্চয় করতে পারবেন। অর্থাৎ n তম মাসের পদের সমষ্টি কত হবে? এই n তম পদের সমষ্টি হবে 1,60,000 টাকা। এখন আমরা তো একটা সূত্র জানি, সূত্রটা কি? n তম পদের সমষ্টি সমান n/2 ইন্টু 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এখন শর্ত মতে এই যে সংখ্যাটা আমার সমষ্টি এত সমান কত হবে? 1,60,000, ঠিক আছে। এখন n/2, এখানে এর মান বসিয়ে দিলাম, এর মান কত? 1000 বসিয়ে দিলাম, তাহলে 1000 সাথে 2 গুণ করলে হয় 2000 টাকা। আর এই 100 গুণ হচ্ছে n, তার মানে 100n, আর 100n এর সাথে 1 গুণ করলে কত হয়? 100 হয়ে যায়, সমান যা এই পাশে যা তাই। এখন এইখানে এই যে এখানে দেখো n ইন্টু এই যে ভিতর যেটা আছে এখানে আছে 2000 থেকে 100 চলে গেলে থাকে 1900 টাকা, 1900 আর কি, সরি। এখানে 100n সমান কত হবে? এই যে 2, এই 2 এর সাথে এখানে কত আছে? 1,60,800 টাকা, ওটা গুণ করে দেবো। দেখো এই যে এখানে গুণ করলে কত হয়? 1,16,0,800, এটার সাথে 2 গুণ করবো, নিচে 2 গুণ করলে কত হয়? 32,1600, এরকম হয়, ঠিক আছে। এত টাকা হয়, ওকে। এখন এইখানে দেখো বাকি যেটা আছে, এই n এর সাথে এই 100 গুণ করে দেবো, তাহলে কত হয়? 100n স্কোয়ার হয়। আবার n এর সাথে 1900 গুণ করলে কত হয়? 1900n হয়। আর এই পাশে যে সংখ্যাটা আছে, 3,21,600, যেটা, এটাকে এই পাশে নিয়ে আসলাম, তাহলে মাইনাস হয়ে গেল, সমান এই পাশে থাকলো 0।
এখন এখান থেকে আমরা 100 কমন নেব। 100 যদি কমন নিই, এখান থেকে যদি 100 কমন নেওয়া হয়, 100 কমন নিলে এখানে কি থাকবে, n স্কয়ার থাকবে যোগ ও 19n থাকবে মাইনাস হচ্ছে 3216 থাকবে সমান কত হয় 0। তারপরে আমরা কি করব, এই 100 কে এই যে এই 0 এর সাথে ভাগ করে দিলাম, তাহলে কত হবে, 0ই হবে। আর এখানে থাকবে কি n স্কয়ার প্লাস 19n মাইনাস হচ্ছে 3216। এখন এটাকে মিডিল টার্ম করব। মিডিল টার্ম করলে কত হয়, 67n হয় মাইনাস হচ্ছে 48n হয়। এ দেখো 67 গুণ যদি 48 দিয়ে 48 67 সরি এটা 67 67 গুণ হচ্ছে 448 করলে কত হয়, এই যে 3216 হয়। আবার আমরা যদি এই যে 67 থেকে 48 বিয়োগ করি তাহলে 19 হয়, প্লাস 19 এইভাবে। এখন এখান থেকে n কমন নিলাম, n কমন নিলে এখানে কত থাকে, n প্লাস 67 থাকে। আর এখান থেকে 48 কমন নিলাম, 48 কমন নিলে 3200, এখানে 3216, এটা এখান থেকে 48 কমন নেব, কমন নিলে কত থাকে, এই যে 67 থাকে, এই সেই 67। তাহলে এখানে n প্লাস 67, এখানেও n প্লাস 67 নিলাম, এখানে থাকে কত n, আর এখানে থাকে কত মাইনাস 48। এখন এই যে n প্লাস 67 সমান 0, তাহলে n এর মান কত, মাইনাস 67। আর এখানে n মাইনাস 48 সমান 0, অতএব n এর মান কত হয়, 48 হয়। অর্থাৎ n সমান 67 মাইনাস 67 হতে পারে না, কারণ বছরের সংখ্যা ঋণাত্মক হতে পারে না। অর্থাৎ n এর মান কত হবে, 48। নির্ণয় সময় 48 মাস। 48 n এর মানটা কিন্তু মাসে আসলো। এখন আমাদের উত্তরে চেয়েছে, আমাদের উত্তরে কি চেয়েছিল, এখানে চেয়েছিল কত বছর, এই প্রশ্নটা ছিল বছরে। তাহলে এখানে বছর হিসাবে করতে হবে। তো 48 কে যদি বছর নিতে চাই তাহলে 12 দ্বারা ভাগ করতে হবে, কারণ 12 মাসে 1 বছর। 48 কে 12 দ্বারা ভাগ করলে কত হয়, 4। তাহলে এটার অ্যান্সার হবে 4 বছর। পরবর্তী প্রশ্ন 2 নম্বর। এইখানে একটা অনুক্রম দেওয়া আছে, একটা অনুক্রম বলছে ক নাম্বার, অনুক্রমটির নাম কি এবং কেন। এই যে অনুক্রমটি আমরা দেখলাম, এই অনুক্রমটির নাম কি, এই অনুক্রমটি হবে গুণোত্তর অনুক্রম। কেন, কারণ এখানে দ্বিতীয় পদকে যদি প্রথম পদ দ্বারা ভাগ করি, এখানে দ্বিতীয় পদ কত 6, 6 কে যদি 3 দিয়ে ভাগ করি কত হবে, 2 হবে। তারপর এখানে তৃতীয় পদকে যদি দ্বিতীয় পদ দ্বারা ভাগ করি, এখানেও 2 হয়। চতুর্থ পদ ভাগ তৃতীয় পদ, এক্ষেত্রেও 2 হয়। পঞ্চম পদ ভাগ চতুর্থ পদ, এক্ষেত্রেও 2 হয়। প্রত্যেকটা ক্ষেত্রে অনুপাত, মানে প্রত্যেকটা ক্ষেত্রে যে কোনো পদ ভাগ তার আগের পদ দিলে একই রকম মান আসে, প্রত্যেকবার ভাগফল একই হয়েছে। সুতরাং অনুক্রমের সাধারণ অনুপাত হচ্ছে কত, 2। তাহলে এটাই হচ্ছে আনসার। ঠিক আছে, কি হবে তাহলে, গুণোত্তর অনুক্রম। যদি এরকম প্রত্যেক ক্ষেত্রে ভাগফল একই আসে তখন সেই অনুক্রমটাকে বলা হয় গুণোত্তর অনুক্রম। পরবর্তী যে প্রশ্নটি খ নম্বর, এটা হচ্ছে অনুক্রমটির 25তম পদ নির্ণয় করো। তো 25তম পদ, আমরা এখন 25তম পদটা নির্ণয় করব। এখন এখানে যে অনুক্রমটা দেওয়া ছিল সেটা তো এটা। এখন ক থেকে আমরা দেখেছি যে সাধারণ অনুপাত কত, সাধারণ অনুপাত হচ্ছে 2, এটাকে আর ধরা হয় সাধারণ অনুপাতকে। আমরা জানি গুণোত্তর অনুক্রমের n তম পদের সূত্র কি, n তম পদের সূত্র হচ্ছে a r টু দি পাওয়ার n মাইনাস 1। এখন এখানে প্রথম পদ হচ্ছে 3, প্রথম পদ এর মান কত, এই যে প্রথম পদের মান হচ্ছে 3, সাধারণ অনুপাত হচ্ছে আর এর মান কত, 2। আর এখানে পদের সংখ্যা যেহেতু 25তম পদ বলেছে, তাহলে 25, তাহলে 25তম পদ কত হবে, সূত্র হচ্ছে a r টু দি পাওয়ার 25 মাইনাস 1। 25 মাইনাস 1 মানে কত, 24, তাই না। 25 থেকে 1 চলে 24 থাকলো। এর মান কত, 3, আর এর মান হচ্ছে 2। এখন 3 ইন্টু 2 টু দি পাওয়ার 24, 2 টু দি পাওয়ার 24 মানে কত সেটা একটু দেখি। এই যে 2 এর পাওয়ার 24, এটাকে আমাদের গুণ করব কত দ্বারা, 3 দ্বারা। তাহলে এই যে সংখ্যাটা বড় একটা, এই সংখ্যাটা হচ্ছে 25তম পদ, এটাই হচ্ছে 25তম পদ। তারপরে প্রশ্ন হচ্ছে, বলছে যে গ নম্বর, অনুক্রমের ধারণাটি লিখো এবং এর 20টি পদের সমষ্টি নির্ণয় করো। তো অনুক্রমের ধারণাটি লিখতে বলা হয়েছে। অনুক্রমের ধারণা কি, যে অনুক্রমটা আমরা লিখেছি আর কি। এইখানে অনুক্রমের পদগুলো যোগ আকারে লিখলে ধারার রূপান্তরিত হবে। ঠিক আছে, আমাদের প্রশ্ন করেছে অনুক্রমের ধারাটি লেখো। ধারা মানে কি, যখন অনুক্রম হবে তার মাঝে যখন প্লাস চিহ্ন দেওয়া হবে তখন সেটা হয়ে যাবে ধারা। তাহলে ওই অনুক্রমের ধারাটা হলো এতটুকু। ঠিক আছে, যেহেতু অনুক্রমটি গুণোত্তর অনুক্রম, সুতরাং ধারাটি গুণোত্তর ধারা হবে। এখন আমাদের সমষ্টি বের করতে বলেছে। আমরা জানি গুণোত্তর ধারার প্রথম n তম পদের সমষ্টি হচ্ছে a ইন্টু r টু দি পাওয়ার n মাইনাস 1 বাই r মাইনাস 1। এটা কেন, এই সূত্রটা কেন, কারণ এখানে r এর মান ছিল কত, 2, তো 2 হচ্ছে 1 এর চেয়ে বড়, এজন্য এই সূত্রটা ইউজ করা হয়েছে। প্রথম পদ a, এর মান কত, 3, সাধারণ পদ হচ্ছে r এর মান 2,
দুই দুই হচ্ছে একের চেয়ে বড়, আবার পদ সংখ্যা হচ্ছে কত 20। এখন গুণোত্তর ধারার প্রথম 20টি পদের সমষ্টি কত হবে? এই যে 20টি পদের সমষ্টি সূত্র কত? সূত্র হচ্ছে a ইন্টু r টু দি পাওয়ার n মাইনাস 1 বাই r মাইনাস 1। তাহলে এখানে r এর মান কত? 2 2 এর পাওয়ার কত হবে? n এর মান কত? 20 20 মাইনাস 1 বাই হচ্ছে 2 মাইনাস 1। তো 2 মাইনাস 1 মানে কত? 1। তার মানে যা ভাগ গুণ করতে হবে তো উপরে নিচে কিছু কিছু নাই, মানে 1 আছে, এটা নিয়ে আর কোনো ভাবার চিন্তা করার কিছু নাই। 2 টু দি পাওয়ার এখানে কত? 2 টু দি পাওয়ার 20 2 টু দি পাওয়ার 0 এখান থেকে মাইনাস 1 করতে হবে, তারপরে যেটা থাকে এটাকে 3 দ্বারা গুণ করে দেবে। এই যে মানটা, বড় একটা যে মানটা আসলে এটাই হচ্ছে 20টি পদের সমষ্টি। এই যে 20টি পদের সমষ্টি। তাহলে আমরা বুঝতে পেরেছি, তাই না, এই অঙ্কটা। এইভাবে যদি আমাদের পরীক্ষা আসে, তো প্র্যাকটিস যদি করা থাকে, বুঝে শুনে যদি অঙ্ক করো, তাহলে ইনশাল্লাহ সবই পারবে। এরপরে 3 নম্বর প্রশ্ন বলছে, রহিম সাহেব বেতন থেকে প্রথম মাসে 1200 টাকা সঞ্চয় করেন এবং পরবর্তী প্রত্যেক মাসে এর পূর্ববর্তী মাসের তুলনায় 100 টাকা বেশি সঞ্চয় করেন। এই প্রশ্নটা কিন্তু একদম 1 নম্বর প্রশ্নের মতো, তাই না? প্রথম প্রশ্ন, ক, রহিম সাহেব 20তম মাসে কত টাকা সঞ্চয় করবেন? তাহলে 20তম পদ বের করতে হবে। তাহলে দেখো, রহিম সাহেব কি করেন? প্রথম মাসে সঞ্চয় করেন 1200 টাকা, পরবর্তী প্রত্যেক মাসে পূর্ববর্তী মাস থেকে 100 টাকা বেশি সঞ্চয় করেন। তাহলে যে ধারাটা হবে, প্রথম মাসে 1200 টাকা রাখেন, পরবর্তী মাসে তাহলে 100 টাকা বেশি, তাহলে 1400, তারপরে মাসে আরো 100 টাকা বেশি, তাহলে মানে 1300, তারপর আরো বেশি, তাহলে 1400 টাকা। এইভাবে কিন্তু রহিম সাহেব যে সঞ্চয় করেন তার ধারাটা এইভাবে প্রকাশ করা যায়। এখানে প্রথম পদ হচ্ছে 12, আর সাধারণ অন্তর হচ্ছে ডির মান কত? এই 13, মানে দ্বিতীয় পদ মাইনাস হচ্ছে প্রথম পদ, মানে কত? 100। এখন 20তম পদ কত হবে? 20তম পদ হবে a যোগ n মাইনাস 1 ইন্টু ডি। এর মান কত? 1200, n এর মান কত? 20 মাইনাস 1 মানে 19, আর ডির মান হচ্ছে এই যে 100। এখন এই 100 কে যদি 19 দ্বারা গুণ করি, তাহলে 1900 আর হচ্ছে 1200, তাহলে কত হয়? 3100। ঠিক আছে? তাহলে রহিম সাহেব 20তম মাসে 3100 টাকা সঞ্চয় করবেন। এরপরে খ নম্বর প্রশ্ন, প্রথম 20 মাসে মোট কত টাকা সঞ্চয় করবেন? তার মানে সমষ্টি সূত্র ব্যবহার করতে হবে। ঠিক আছে? এখানে দেখি, যে ধারা, সমান্তর ধারার ক্ষেত্রে আমরা জানি, আমরা একটা সূত্র জানি, এএসএন মানে সমষ্টি সূত্র হচ্ছে n/2 × 2a প্লাস n - 1 × d। এখন প্রথম 20টি পদের সমষ্টি তাহলে কত হবে? 20তম মাসে মোট সঞ্চয়, তাহলে n এর মান 20/2, 2a এর মান কত? 1200, আর n এর মান বসিয়ে দিলাম 20 - 1 মানে 19 থাকে, আর d এর মান হচ্ছে 100। এই 19 100 সাথে গুণ করলে হয় 1900, আর 1200 গুণ 2 তার মানে 2400, 2400 আর 1900 যোগ করলে কত হয়? 4300, আর এটা কাটা যায়, এখানে থাকে 10, মানে 10 গুণ এই 4300, তার মানে 43,000 হয়ে যায়। ঠিক আছে? দেখো, তাহলে প্রথম 20 মাসে মোট টাকা সঞ্চয় করবেন তিনি মানে 43,000 টাকা, 43,000 টাকা। ঠিক আছে? 43,000 টাকা তিনি সঞ্চয় করবেন। 1 নাম্বার বলছে, কত বছর রহিম সাহেব মোট এত টাকা সঞ্চয় করবেন? তাহলে সমষ্টি সূত্রই ব্যবহার করতে হবে, তবে এখানে n এর মানটা বের করতে হবে। তাহলে এটার উত্তরে চলে যায় আমরা। গ নাম্বার বলছে যে ধারাটির, ধরি প্রথম এনটি পদের সমষ্টি হচ্ছে এত টাকা হবে, অর্থাৎ এন মাসের মোট সঞ্চয় হবে এত টাকা। এখন আমরা জানি সমতার ধারার প্রথম এন পদের সমষ্টি সূত্র কি? n/2 × 2a প্লাস n - 1 × d। এখন সূত্র যেটা সেটা বসিয়ে দিলাম, এবং এটা মোট সঞ্চয় হবে এত টাকা, তাই না? এখানে বলা হচ্ছে একক, দশক, শতক, 1,06,200 টাকা। এখন n/2 ইন্টু n এর মান তো বের করতে হবে, দেখো এই 2, আর এর মান কত? 1200, n - 1 ইন্টু d এর মান হচ্ছে 100 সমান এত টাকা। এখন এই যে নিচে যে 2 ছিল, এটাকে যদি আমরা ডান পাশে নিয়ে যাই, নিচে ছিল তাই উপরে যে গুণ হয়ে যায়, আর এখানে কত হচ্ছে? n ইন্টু এটা গুণ করলে কত হয়? 1200 হয়ে যায়। 1200 এর সাথে 2 গুণ করলে কত হয়? 2400। আর এখানে n এর সাথে এটা গুণ করলাম 100, তাহলে 100n মাইনাস হচ্ছে 100, আর সমান এই পাশে এটা থাকে। এখন এখানে n, আর এখানে 2400 থেকে আমরা 100 বিয়োগ করে দিলাম। ঠিক আছে? তাহলে কত হয়? 2300 টাকা থাকে, 2300 থাকে, আর 100n থাকে, আর এই পাশে এই যে সংখ্যাটা, এটার সাথে 2 গুণ করলে হয়ে যায় 2,12,400 টাকা। এখন এই n এর সাথে এটা গুণ করে দেবো, তাহলে 100n স্কয়ার হয়ে যায়, আর 2300 সাথে n গুণ করলে হয় 2300n মাইনাস এই এত সমান 0। এখন এটা থেকে আমরা 100 কমন নেব। 100 যদি কমন নেই, তাহলে এখানে n স্কয়ার থাকে, এখানে থাকে 2300 কে 100 দ্বারা ভাগ করলে 23n থাকে, আর এখানে এই সংখ্যাটাকে ভাগ করলে 21,024 থাকে, সমান কত হয়? 0। এখন এই 100 কে আবার এই 0 সাথে ভাগ করে দিলাম,
0 ভাগ 100 করলে 0ই হয়, তাই এই যে 0। আর এখানে কত হয় n স্কয়ার, এই যেটা আছে এটাকে আমাদের মিডল টার্ম করতে হবে। মিডল টার্ম করলে কত আসে, এইখানে কিন্তু মাইনাস হবে, ঠিক আছে, এই যেটা মাইনাস হবে, মাইনাস, ঠিক আছে। এখন মিডল টার্ম করলে হয় হচ্ছে কত, এই যে 59 আর হচ্ছে 36। কিভাবে দেখো, 59 59 59 59 গুণ হচ্ছে 36, এই যে একে গুণ করলাম কত হলো, 2124 হলো। আবার যদি আমরা 59 থেকে 36 বিয়োগ করে দিই তাহলে 23 থাকে। এখন এই দুটা থেকে n কমন যায়, কমন নিলে এখান থেকে n প্লাস 59, আবার এতটুক থেকে 36 কমন যায়, তাহলে n প্লাস 59 সমান 0। এখন n প্লাস 59 n প্লাস 59, এখান থেকে কত n মাইনাস 36 সমান 0। এখন n প্লাস 59 সমান কত, 0, তাহলে n এর মান কত হবে, মাইনাস 59, আর n মাইনাস 36 সমান 0, তাহলে n এর মান কত হবে, 36। অর্থাৎ কারণ পদ সংখ্যা ঋণাত্মক হতে পারে না, তাই n এর মান কত হবে, 3600। 3600 মানে সরি 36 মাস, তাহলে 36 মাসে মোট সঞ্চয় করবেন তিনি এত টাকা। তাহলে 36 মাসে কত টাকা, 36 মাসে কত বছর হয়, এটাকে আমাদের 12 দ্বারা ভাগ করতে হবে, তাহলে 3 বছর, 3 বছরে রহিম সাহেব মোট এত টাকা সঞ্চয় করতে পারবেন। এটাই হচ্ছে এই যে প্রশ্নটি ছিল সেটার অ্যান্সার, 3 নম্বর প্রশ্নের অ্যান্সার। এরপর আমরা 4 নম্বর প্রশ্নটি নিয়ে আলোচনা করব। নিচের ধারা দুটি লক্ষ্য করতে হবে। তো প্রথম প্রশ্ন করেছে যে 1 নং ধারাটির প্রথম 7টি পদের সমষ্টি নির্ণয় করতে হবে। 1 নং ধারাটি, তো 1 নং ধারাটি হচ্ছে এটা, যা একটা গুণোত্তর অনুক্রম বা গুণোত্তর ধারা, যেহেতু এটা ধারা। এখানে প্রথম পদ কত, প্রথম পদ হচ্ছে 1। সাধারণ অনুপাত কত হবে, দ্বিতীয় পদ -3 ভাগ হচ্ছে প্রথম পদ 1, তাহলে কত হয়, -3 হয়ে যায়। -3 কিন্তু 1 এর চেয়ে ছোট, তার মানে এখানে আর এর মান কিন্তু 1 এর চেয়ে ছোট। আর 1 এর চেয়ে ছোট যদি হয় তাহলে প্রথম 7টি পদের সমষ্টি বের করার জন্য যে সূত্রটা ইউজ করতে হবে সেটা হচ্ছে এটা, a ইনটু 1 মাইনাস r 1 মাইনাস r টু দি পাওয়ার n বাই 1 মাইনাস r। এটা তাহলে এখানে 1 মাইনাস, এখানে r এর মান কত, -3 টু দি পাওয়ার কত, 7 বাই 1 মাইনাস -3। আর এখানে এই যে মাইনাসে প্লাস হয়ে যায়, আর 3 টু দি পাওয়ার কত, 7, আর নিচেও মাইনাসে প্লাস হয়ে যায়, +3 হয়। এখন 1 আর 3 যোগ করলে কত হয়, 4। 3 টু দি পাওয়ার 7 কত হয়, 2187। 2187 সাথে 1 যোগ করলে 2188 হয়, ভাগ হচ্ছে 4 হয়। তাহলে এই যে 88 কে 4 দ্বারা ভাগ করলে হয় 547। তাহলে 1 নং ধারাটির প্রথম 7টি পদের সমষ্টি হবে এই যে 547। তাহলে আমরা এই অঙ্কটা পেরে গেলাম। পরের প্রশ্ন খ নাম্বার, যে 2 নং ধারাটির সমষ্টি নির্ণয় করতে হবে। এই যে দ্বিতীয় যে ধারাটি আছে, ঠিক আছে, দ্বিতীয় যে ধারাটি আছে তার n তম পদের মান দেওয়া আছে যেটা 2/81। এখন দ্বিতীয় ধারাটি হচ্ছে এটা, যা একটা গুণোত্তর ধারা। প্রথম পদ কত, 54। সাধারণ অনুপাত কত, সাধারণ অনুপাত হচ্ছে দ্বিতীয় পদ ভাগ হচ্ছে প্রথম পদ। তাহলে 18 কে যদি আমরা 54 দ্বারা ভাগ করি তাহলে কত হবে, এই 18 54 ভিতর 3 বার যায়, তাহলে 1/3 হবে, ঠিক আছে। এখন ধারাটির n তম পদ কত, n তম পদের মান এই যে ধরে নিলাম, এই যে 2/81, এটা আছে n তম পদ। তাহলে n তম পদের সূত্র কি, a r টু দি পাওয়ার n মাইনাস 1 সমান কত, 2/81। এখন এর মান কত, 54 বসিয়ে দিলাম, আর এর মান কত, 1/3 টু দি পাওয়ার n মাইনাস 1, আর এই পাশে 2/81 থাকলো। এখন এই যে 1/3 রাখলাম আর এই 54টাকে এই পাশে নিয়ে আসলাম, তাহলে এই পাশে হচ্ছে 2187 হয়ে গেল। এখন 2187 কে লেখা যায় 1/3 টু দি পাওয়ার 7, এই দেখো 1 ভাগ 3 টু দি পাওয়ার 7, এই মানটা কত আসে, এই যে 1/2187, তাই না, মিলে গেছে, মাশাআল্লাহ। এখন এই যে এই পাশে 1/3, এই পাশে 1/3, এইখানে বেস এ দেখো, যদি এরকম না, a টু দি পাওয়ার m সমান এখানে আছে a টু দি পাওয়ার n, যদি এই বেস সমান হয়ে যায় তখন পাওয়ার যেটা আছে ওই পাওয়ার গুলো কি হয়, সমান হয়। এই সূত্র অনুসারে আমরা লিখতে পারি, এখানে দেখো 1/3 এই পাশে আছে, তাহলে n - 1 সমান কত, এই পাশে আছে কত, 7, তাহলে 7 লিখতে পারি। তো 7টাকে 7 এর সাথে এই যে এই পাশে -1 আসে, মাইনাসটাকে এই পাশে আসলে +1 হয়ে যায়, তার মানে এটা 8 হয়ে যায়। ধারাটির প্রথম 8টি পদের সমষ্টি বের করতে হবে। এখন বলছে না যে ধারা, যেহেতু n তম পদের মান হচ্ছে এটা, আমাদের বলছে ধারাটির সমষ্টি বের করতে, তাহলে 8টা পদ ওখানে আছে, 8টা পদের সমষ্টি কত হবে, a ইনটু 1 - r টু দি পাওয়ার 8। 1 - কেন, কারণ এখানে r এর মান হচ্ছে, r এর মান 1 এর চেয়ে ছোট, এর জন্য এই সূত্রটা ইউজ করা হয়েছে। তাহলে এখানে এর মান কত, 54, a ইনটু 1 - r, r এর মান 1/3 টু দি পাওয়ার 8 ভাগ হচ্ছে 1 - 3, ঠিক আছে। 1 মাইনাস কত হয় এখানে, আচ্ছা এইটা আমরা সরাসরি
এখান থেকে আর কিছু করার দরকার নেই, এখানে সরাসরি ক্যালকুলেটর চেপে মানগুলো বসিয়ে দেওয়া যাবে। ঠিক আছে, যেমন দেখো এখানে আমরা কিভাবে মানটা বের করতে পারি খুব সহজে। এখানে 1 আছে প্রথমে, এই যে এই 1টা লিখতেছি, হ্যাঁ 1 বিয়োগ, দেখো আমি খুব সহজে অঙ্কগুলো করে দিচ্ছি তোমাদের। 1 ভাগ কত 3, এর পাওয়ার কত, এর পাওয়ার হচ্ছে কত 8 আছে, তাই না, এই যে দিলাম। এরপর এটাকে গুণ করব কত দ্বারা, এর সামনে দেখো 54 আছে, এই 54 দ্বারা এটাকে গুণ করে দিলাম, এই যে 54 দ্বারা গুণ করে দিলাম। তাহলে যে মানটা আসলো ওটাকে ভাগ করতে হবে কত দ্বারা, ভাগ করতে হবে 1 মাইনাস, এখানে কত 1 মাইনাস, আরেকটা ব্র্যাকেট দিতে পারি 1 মাইনাস 1 ভাগ 3, ব্র্যাকেট দুইটা দিতে হবে লাস্ট। এই যে মানটা আসলো তাই আনসার উপর হবে 6560/81। তুমি চাইলে এই যে এই মানটাও আসতে পারে তোমাদের, ঠিক আছে, এইভাবে দিতে পারো। ঠিক আছে, আবার এইভাবে দিতে পারো 6560 আর নিচে আছে 81। তাহলে এইভাবেই হচ্ছে অ্যান্সারটা করবা তোমরা। হ্যাঁ, এখানে কত হবে 6560, তাই না, 6560 ভাগ হচ্ছে 81। আর তুমি চাইলে যে ভগ্নাংশ আকারও দিতে পারো কত 80.98, তার মানে প্রায় 81। হ্যাঁ, এটার মান কত হবে প্রায় 81। ওকে, এটা তাহলে অ্যান্সার হয়ে গেল। তারপর 5 নম্বর প্রশ্ন, চিত্রের গুণোত্তর অনুক্রম দুটি লক্ষ্য করো। তো এখানে দুইটা দেওয়া আছে 1 এবং 2, দুইটা অনুক্রম দেওয়া আছে। 1 নং অনুক্রমের অনুক্রম হতে মানে গুণোত্তর অনুক্রম হতে x এর মান নির্ণয় করো এবং 2 নং গুণোত্তর ধারাটির কোন পদের মান এত হবে, এটা বের করতে হবে। তাহলে এটার অ্যান্সারে চলে যায়। হ্যাঁ, 5 নম্বর দেখো, 5 নং প্রশ্ন উত্তর 1 নম্বর, 1 নম্বর উত্তর হচ্ছে 1 নং গুণোত্তর অনুক্রমটা হচ্ছে এটা। যদি এটা গুণোত্তর অনুক্রম হয়ে থাকে, হ্যাঁ গুণোত্তর অনুক্রম যদি হয় তাহলে দ্বিতীয় পদ, এটা হচ্ছে দ্বিতীয় পদ ভাগ হচ্ছে প্রথম পদ, এটা সমান হবে, আর সমান হবে তৃতীয় পদ ভাগ হচ্ছে দ্বিতীয় পদের অনুপাতের সমান হবে। এখন দেখো এখানে আছে কত x+5 আর এখানে আছে x+5, এটা আর গুণ করব, তাহলে এটা হোল স্কয়ার হয়ে যাচ্ছে, আর এই পাশে x+1 ইনটু x+ কত 10 হচ্ছে। ঠিক আছে, এখন এটাকে সমাধান করব, তাহলে কত হয়, এখানে a প্লাস b এর হোল স্কয়ার, এর সূত্র কি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। ঠিক সেরকম এখানে x স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, ওটার মতো। আর এই পাশে হচ্ছে এই x এর সাথে x গুণ করে দেবো, তাহলে x স্কয়ার হয়, এই x এর সাথে 10 গুণ করলে কত হয় 10x হয়। এই যে x এর সাথে 1 গুণ করলে কত হয় x হয়, আর এই 1 এর সাথে এই 10 গুণ করলে কত হয় 10 হয়। এখন পরে কত হয় দেখো, এই 2 আর এই 5, 5 দুগুণ 10 আর 5 5 কত হয় 25, আর এই পাশে যেটা থাকলো সেটা লিখলাম। এখন এই যে 10 আর 1 11 হয়ে যায়। এখন এই যে সংখ্যাগুলো আছে সেগুলোকে বাম পাশে নিয়ে যাব। হ্যাঁ, বাম পাশ থেকে ডান পাশে নিয়ে যাব, আর x যেগুলো আছে, x এর যেগুলো আছে সেগুলোকে আমরা সবগুলোকে ডান পাশ থেকে বাম পাশে নিয়ে আসবো সবগুলোকে। এখানে আসলে এর আগে প্লাস আছে মাইনাস হয়ে যায়, এরাও যেগুলোর আগে মাইনাস আছে সব প্লাস আছে সবগুলো মাইনাস হয়ে গেল, এটা কাটা গেল। তাহলে এখানে 11x আছে, এখান থেকে 10x চলে গেল, তাহলে x থাকলো, আর এখানে 25 থেকে 10 বিয়োগ করলাম, তাহলে থাকলো কত 15, তার মানে x এর মান হলো 15। এরপর 2 নম্বর মানে খ নম্বর প্রশ্ন, 2 নং গুণোত্তর ধারাটির কোন পদের মান হবে মাইনাস কত, মাইনাস হচ্ছে কোন পদের মান হবে মাইনাস 256, তাহলে এটা বের করতে হবে। তো এখানে এই গুণোত্তর যে ধারাটি দেওয়া আছে 2 নং, সেটা আছে এটা। এখন এটার প্রথম পদ কত 2, সাধারণ অনুপাত কত দ্বিতীয় পদ 4 -4 ভাগ হচ্ছে প্রথম পদ 2 ভাগ করলে কত হয় -2 হয়। এখন এই -2 হচ্ছে আর এর মান, আর এর মান কত 1 এর চেয়ে কিন্তু ছোট, 1 এর চেয়ে ছোট, তাই না। এখন ধারাটির n-তম পদ কত ধরি, ধারাটির n-তম পদ হচ্ছে -256। এখন n-তম পদের সূত্র কি, a r⁻n-1 সমান, তাহলে কত হবে -256 হবে। এখন এর মান কত বসিয়ে দিলাম, আর এর মান -2 বসিয়ে দিলাম, যদি পার n-1 সমান 256। এখন এখান থেকে যে 2 থেকে এই পাশে আসলাম, ভাগ হয়ে গেল, তাহলে ভাগ হয়ে গেলে এখানে এটা ভাগ করলে 128 হলো, এই যে 128, তো 128 কে লেখা যায় -2⁷। ঠিক আছে, এখানেও মাইনাস আছে, এখানেও মাইনাস, মানে বেস দুই জায়গায় সেম, তো মাইনাস দুই পাশে যদি হয় তাহলে আমরা পাওয়ার সমান লিখতে পারি, n-1 সমান কত হবে 7 হবে, তাহলে n এর মান কত হবে 8 হবে। তাহলে নির্ণয় ধারাটির 8তম পদ এর মান হবে -256। এরপর 6 নম্বর প্রশ্নটি বলা হচ্ছে যে অন্তু তার বেতন থেকে প্রথম মাসে 1500 টাকা সঞ্চয় করেন এবং প্রতি মাসে তার পূর্ববর্তী মাসের তুলনায় 100 টাকা বেশি সঞ্চয় করেন। যদি পূর্ববর্তী তুলনায় 100 টাকা বেশি সঞ্চয় করে থাকেন, তাই না, তাহলে ওই যে 1 নম্বর প্রশ্নের মতো। ক নম্বর বলছে যে সমস্যাটিকে n সংখ্যক পদ পর্যন্ত প্রকাশ করো। এখন
প্রথম মাসে কত টাকা? 1500 টাকা। তাহলে দ্বিতীয় মাসে কত টাকা হবে? 100 টাকা বেশি, তাহলে হচ্ছে কত? 1600 টাকা। আর তৃতীয় মাসে তাহলে আরো 100 টাকা বেশি হবে, তাহলে মানে কত? 1700 টাকা। তাহলে প্রথম মাসে এরকম ভাবে 1500, 1600, 1700 এইভাবে যাইতে 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 এন পর্যন্ত, ঠিক আছে, এন পর্যন্ত হবে, ঠিক আছে, এরকম। তাহলে এটাই বলেছে যে এটা প্রকাশ করতে। তারপর খ নম্বর, অন্তু 15তম মাসে কত টাকা সঞ্চয় করেন? তো অন্তু সাহেব 15 মাসে কত টাকা সঞ্চয় করেন? 15তম মাসে, ঠিক আছে। তাহলে ধারাটি কত ছিল? ক থেকে পেলাম এটা একটা সমান্তর ধারা। এখানে প্রথম পদ কত? 1500। প্রথম পদ হচ্ছে 1500। সাধারণ অন্তর কত? দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ করব, তার মানে 100 টাকা। তাহলে ধারাটির 15তম পদ কত হবে? 15তম পদ হচ্ছে সূত্র a যোগ n - 1 ইন্টু d, এই হচ্ছে সূত্র। এখন এর মান কত? এর মান হচ্ছে 15, ঠিক আছে। আর এখানে 1500, আর এইখানে n এর মান কত? 15 থেকে 1 বিয়োগ করলে কত হচ্ছে? 14, আর এর সাথে d গুণ হলো, d এর মান হচ্ছে 100, d এর মান 100 আর 14 গুণ করলে 1400, আর এখানে 1500, তার মানে কত হয়? 2900 টাকা হয়। 15তম মাসে 2900 টাকা সঞ্চয় করেন। তারপরে গ নম্বর বলছে যে অন্ত প্রথম 18 মাসে কত টাকা সঞ্চয় করেন, মানে 18 মাস পর্যন্ত মোট কত টাকা সঞ্চয় করেন। খ থেকে পাই, প্রথম পদ হচ্ছে 1500 টাকা। এখন সাধারণ অন্তর ডি সমান কত? 100 টাকা। ধারাটির প্রথম 18টি পদের সমষ্টি কত? এই যে 18/2 ইন্টু 2a প্লাস n - 1 ইন্টু d। এখন 18 থেকে 1 বিয়োগ করলে কত থাকে? 17 থাকে। এই 17 বসিয়ে দিলাম, এর মান বসিয়ে দিলাম এবং ডির মান বসিয়ে দিলাম। 17 গুণ 100 1700, আর 1500 কে 15 দিয়ে 2 দিয়ে গুণ করলে 3000। এইটা যোগ করলে কয়? 4700। 4700 কে 9 দ্বারা গুণ করলে কত হয়? 42300 টাকা হয়, ঠিক আছে। 42300 টাকা হয়। তাহলে 18 মাসে মোট তিনি এত টাকা সঞ্চয় করবেন, ঠিক আছে। এটা হচ্ছে প্রশ্ন ছিল, এটার উত্তর। এরপরে রয়েছে 7 নম্বর প্রশ্ন, একটি গুণোত্তর ধারার 3টি ক্রমিক পদের সমষ্টি, মানে সমষ্টি হচ্ছে এটা এবং গুণফল হচ্ছে 64, ঠিক আছে। এখন ক নম্বর, উদ্দীপকের আলোকে 2টি সমীকরণ গঠন করতে বলা হয়েছে। তো এখানে সমীকরণ হচ্ছে, প্রথম মনে করি প্রথম পদ হচ্ছে কত? প্রথম পদ মনে করি a, এবং সাধারণ অনুপাত কত? r, আর এর মান r ধরে নি। এখন এখানে বলছে যে এগুলোর সমষ্টি মানে সবগুলোকে যোগ করলে, মানে এ এ যেহেতু এটা সাধারণ অনুপাত আছে গুণোত্তর ধারা, পরেরটা হবে, প্রথমটা এ হলে পরেরটা হবে এ আর, তারপরটা এ আর স্কয়ার, তারপরটা এ আর কিউব, এরকম হবে। তার মান কত? এই যে এত। এবং সবগুলোকে যদি গুণ করি, এ গুণ এ আর গুণ এ আর স্কয়ার সমান কত হবে? 64 হবে। এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ, এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। বলছে না যে 2টা সমীকরণ গঠন করো, তো 2টা সমীকরণ গঠন করলাম। এখন খ নম্বর বলছে ধারাটির প্রথম পদ ও সাধারণ অনুপাত নির্ণয় করো। প্রথম পদ কত এবং সাধারণ অনুপাত নির্ণয় করো। এখন ক থেকে পেলাম এইটা, খ থেকে পেলাম আছে এটা 3 নম্বর এবং 4 নম্বর সমীকরণ দিলাম। এখন এই যে এখানে রয়েছে এ কিউ, মানে এ দেখো এটা আমরা কিভাবে পেলাম, তাই না? এখান থেকে দেখো, এই যে এটাকে আমরা যদি এরকম করি, এখানে এ আছে কত? 1টা 2টা 3টা, এ কিউব আর কিউব সমান কত? 64, এটার কথা বলা হয়েছে, ঠিক আছে। ওকে, তাই বলতেছে এ কিউব ইন্টু আর কিউব সমান 64। আচ্ছা, এখন এটাকে একবারে লেখা যায় না, এটাকে যে এ আর এর হোল কিউব, এ আর এর কি হোল কিউব সমান কত? 64, আর 64 কে লেখা যায় 4 কিউব। তাহলে এখানে যেহেতু যে যখন এরকম হয়ে যায়, মনে করো এ টু দি পাওয়ার এম আছে সমান বি টু দি পাওয়ার এম আছে, দুই জায়গায় কি পাওয়ারে পাওয়ার সেম, তখন বেস গুলো সমান হবে, ঠিক আছে, বেসটাও সমান হবে। তাহলে এখানে এ আর সমান কত লেখা যায়? 4 লেখা যায়। তাহলে এ সমান কত হবে? 4/r লেখা যায়। এটা হচ্ছে 5 নম্বর সমীকরণ। এখন 3 নম্বরে এই যে 3 নং সমীকরণ আছে এটা, এখানে যদি আমরা এর মান বসিয়ে দিই, এর মান কত পেলাম? 4/r পেয়েছি, তাই না? তাহলে 4/r প্লাস 4/r ইন্টু আর প্লাস 4/r ইন্টু আর স্কোয়ার, এই যে এখানে এই যেগুলো আছে মানটা বসা দিলাম। এখন এই আর কাটা যায়, এখানে থেকে 4/r থাকে, এখান থেকে 4, আর এখানে একটা কাটা যায়, উপর আর একটা থাকে 4r সমান এই পাশে কত থাকে দেখো, এই পাশে হচ্ছে এই যে 64 কত সরি 24, এটাকে 3 দ্বারা গুণ নিচে আছে 5 দ্বারা গুণ করে, তারপর উপরে আছে কত? 4 দ্বারা যোগ করতে হবে। যোগ করলে কত হয় দেখো, এখানে আছে 24 গুণ হচ্ছে নিচে 5, গুণ করলাম যা হবে, উপরে আছে 4 এর সাথে যোগ করলাম, কত আসে? এখানে আসে হচ্ছে 124। 124 কে 5 দ্বারা ভাগ করলাম, এই যেটা। এখন এটাকে লসাগু করবো, তাহলে আর লসাগু, এখানে 4 প্লাস 4r প্লাস 4r, ঠিক আছে, কত হয়? এখানে 4r স্কয়ার হয়ে যায়, হ্যাঁ, এই যে 4r স্কয়ার।
আর এখানে 4 আসে, এই যে আর 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 কাটা যায় একটা, এই যে 4টা, এই যে বামটা যে 4, এটাকে এই পাশে নিয়ে আসলাম, এই যে, ঠিক আছে, এইভাবে আসলাম। এখন এখানে থাকলো 4r স্কয়ার প্লাস 4 আর এই আর, এখন এখানে এইটাকে আমরা কি করব, লসাগু করব। লসাগু হয় 5, আর তাহলে 124 থেকে এখানে এই যে 4 5 20, এই 20 বিয়োগ, তাহলে 124 থেকে 20 বিয়োগ করলে 104/5 থাকে, ঠিক আছে। আর এখান থেকে কত, 4r স্কয়ার বাই প্লাস 4/r। এখন এটাকে আমরা কি করব, আর গুণ করতে পারি। আর গুণ কিভাবে করব, এই যে এখানে 4r স্কয়ার প্লাস কত 4 ভাগ হচ্ছে r সমান কত, 104 ভাগ হচ্ছে 5। এখন যেটাকে যদি আর গুণ করি, 5 ইন্টু 4r স্কয়ার প্লাস কত 4 সমান 104r। এইভাবে আর গুণ করলাম। আর গুণ করলে এখানে কত আসে দেখি, এখানে আছে 20r স্কয়ার যোগ এখানে 20 হয়, আর এখানে কত 104, যেটা এটাকে এই পাশে নিয়ে আসলাম, 104r সমান কত 0, ঠিক আছে। এখন এটাকে আমরা এই যে এই লাইনটা লিখলাম। এখন এটাকে আমরা মিডিল টার্ম করবো, যে এটাকে মিডিল টার্ম করলে কত হয় 26। আচ্ছা, তার আগে আমরা একটা কাজ করি, এই সবগুলোকে আর 4 দ্বারা ভাগ করে দিই। 4 দ্বারা যদি ভাগ করি তাহলে 4 কমন নিই যদি, আর কি কমন নিলে এখানে কত থাকে 20, এখান থেকে 5r স্কয়ার মাইনাস 26r থাকে প্লাস হচ্ছে 5 সমান কত 0। এখন এটাকে মিডিল টার্ম করব। মিডিল টার্ম করলে 25r মাইনাস r সমান এটা এত হয় আর কি। এখন এখান থেকে 5r কমন নেব, r মাইনাস 5 থাকে, এখানে মাইনাস 1 কমন নিলে r মাইনাস 5 থাকে সমান 0। এখন r মাইনাস 5 ইন্টু 5r মাইনাস 1 সমান 0। এখন r মাইনাস 5 সমান কত 0, তাহলে r এর মান কত 5, আর 5r মাইনাস 1 সমান কত 0, তাহলে r এর মান কত 1/5 আসে। এখন r এর মান আমরা যদি 5 নম্বর সমীকরণ, আচ্ছা 5 নম্বর সমীকরণ যদি বসিয়ে দিই, ঠিক আছে, সমীকরণ বসিয়ে দিই, তাহলে r এর মান কত 5, তাহলে a সমান কত হবে 4/5 হবে, 4/5 হবে, ঠিক আছে। আর এর মান যদি 1 নম্বর মানে 5 নম্বর সমীকরণ, এই যে 5 নম্বর সমীকরণটা কত, 5 নম্বর সমীকরণটা হচ্ছে এই যে এটা 4/r, তাই না। এখানে তাহলে আর এর মান যেটা পেয়েছি, হ্যাঁ, এখানে যদি বসিয়ে দিই তাহলে কত আসে, আর এর মান আমরা কত পেলাম দেখো, আর এর মান 5 নম্বর সমীকরণ বসাবো। আর এর মান যদি 5 হয়, যখন 5 হবে তখন এই সমীকরণ যদি বসাই দিই তাহলে কত হবে 4/r, তাহলে 4/5 হবে। আবার আর এর মান যদি 1/5 হয় তাহলে এর মান কত হবে 4/r মানে 1/3। তে এই 5 আর এই 4 গুণ করলে কত হবে 20 হবে। ধারাটির প্রথম পদ হচ্ছে 4/5 হলে সাধারণ অনুপাত হবে 5। ধারাটির প্রথম পদ 20 হলে সাধারণ অনুপাত হবে 1/5। এরপর 8 নম্বর প্রশ্ন। 8 নম্বর প্রশ্ন বলছে, সাদিয়ার ব্যবসা থেকে প্রথম মাসে তার আয় হয় 20,000 টাকা এবং চতুর্থ মাসে সাদিয়ার আয় হয় 21,500 টাকা। তো ক নম্বর প্রশ্ন বলছে, সাদিয়ার প্রথম 4 মাসের আয় একটি অনুক্রমের মাধ্যমে প্রকাশ করো। এখানে সাদিয়ার প্রথম মাসে আয় আছে a1 সমান কত 20,000 টাকা, চতুর্থ মাসে কত টাকা হয়, এত টাকা হয়। এখন প্রত্যেক মাসে আয় বৃদ্ধি পায় মনে করো d টাকা, তাহলে আমরা চতুর্থ পদ কত হবে, a যোগ n-1 ইন্টু d, তাহলে এখানে 4 - 1, 4 - 1 কত 3 ইন্টু d, ঠিক আছে। এখন এখানে a4 এর মান কত, a4 এর মান হচ্ছে এই যে এইটা, এই যে এটা 21,500 টাকা, তাই না। 21,500 দিলাম, আর এর মান হচ্ছে 20,000, তাহলে এখানে বিয়োগ করলে কত হয় 3, আর এখানে d, 3d। এখন এই পাশে থাকে এটাকে যদি আমরা এই 21,500 থেকে 20,000 টাকা বিয়োগ করি তাহলে 1500 টাকা, 1500 থাকে আর কি, আর 3d আর এখানে d, তাহলে কত হয় ভাগ হয়ে যাবে। 1500 কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি তাহলে কত হবে 500 হবে। তাহলে দ্বিতীয় মাসে কত টাকা আয় হবে, প্রথম মাসে ছিল এত টাকা, দ্বিতীয় মাসে আরো এত টাকা বেশি হবে, তাহলে 20,500। দ্বিতীয় মাসে কত হবে, আরো 500 টাকা যোগ হবে, মানে দ্বিতীয় মাসে যেটা হবে তার সাথে আরো 500 টাকা যোগ হবে। তাহলে প্রথম মাসে এত টাকা, দ্বিতীয় মাসে এত টাকা, তৃতীয় চতুর্থ, যা একটা সমান্তর অনুক্রম। 6 নম্বর প্রশ্ন, প্রতি মাসে সাদিয়ার আয় একই হারে বাড়তে থাকলে অষ্টম মাসে সাদিয়ার আয় কত টাকা হবে। তার মানে অষ্টম মাসে অষ্টম পদ বের করতে হবে। প্রথম মাসে সাদিয়ার আয় হচ্ছে এত টাকা, এবং এখানে প্রত্যেক মাসে ডির মান কত, এখানে খ থেকে পেলাম 500 টাকা, তাই না। প্রত্যেক মাসে একই হারে বাড়তে থাকলে অষ্টম মাসে কত টাকা হবে, তাহলে অষ্টম পদ বের করতে হবে। সূত্র কি, a যোগ n-1 ইন্টু d, তাহলে a1 যোগ n-1 ইন্টু d, তাহলে এর মান কত 20,000, n-1 মানে 8 - 1 মানে 7, আর d এর মান হচ্ছে 500। এই 500 কে এই 7 দ্বারা যোগ গুণ করলে কত হয় 535, 3500 সাথে
এই যে 3500 সাথে যদি আমরা এটা যোগ করে দিই তাহলে কত হয় 23,500 টাকা। তো অষ্টম মাসে সাদিয়ার আয় হবে এত টাকা। পরে সাদিয়ার প্রথম 6 মাসের মোট এত টাকা অতিক্রম করতে পারবে কিনা, মানে প্রথম 6 মাসে কত টাকা হয় মোট সেটা আগে বের করতে হবে, তারপর দেখতে হবে এত টাকা বেশি হয় কিনা, তার মানে সমষ্টি বের করতে হবে। তাহলে একইভাবে এখানে প্রথম পদ সাধারণ অন্তর আছে 6, এটা যে সূত্র আর কি n/2 × 2a প্লাস n-1 × d, এখানে বসা দিলাম n এর মান কত 6/2, এখানে এর মান বসালাম, n এর মান বসালাম, এর মান বসালাম। এখন এটাকে কাটাকাটি করলে কত হবে 3, এই সে 3, আর এটা গুণ করলে কত হবে 40,000, আর এখানে 5 গুণ হচ্ছে এই 500, তাহলে 2500। ঠিক আছে, এই 2500 সাথে এটা যোগ করলে কত হয় 42,500 টাকা, আর এর সাথে 3 গুণ করলে হয় এই যে এত টাকা হয়। ঠিক আছে, 1,27,000 টাকা। যেহেতু আমাদেরকে বলছে যে এই যে মানটা এটা কিন্তু এত চেয়ে কম, তার মানে সাদিয়ার প্রথম 6 মাসে এত টাকা অতিক্রম করতে পারবে না, তার কারণ তার টাকা তো কম হচ্ছে, তাই না, 1,27,000 টাকা হচ্ছে, এই জন্য পারবে না। তারপর আমরা 9 নম্বর প্রশ্ন চলে যাই। 9 নম্বর প্রশ্ন বলছে একটি সমান্তর ধারার প্রথম, দ্বিতীয় ও দশম পদ যথাক্রমে একটি গুণোত্তর ধারার প্রথম, চতুর্থ এবং সপ্তম পদের সমান। এটা কিন্তু বইয়ে তোমাদের এরকম একটা প্রশ্ন আছে। এখানে সমান্তর ধারার প্রথম পদ এ, সাধারণত ডি এবং গুণোত্তর ধারার সাধারণ অনুপাত আর হলে ধারা দুটি সমন্বয়ে দুইটি সমীকরণ গঠন করতে বলা আছে। দেখো এখানে দেওয়া আছে যে সমান্তর ধারার প্রথম পদ কত এ, সাধারণত ডি, তাহলে সমান্তর ধারার n তম পদ কত হবে a যোগ n-1 × d, আর দ্বিতীয় পদ কত হবে, তৃতীয় পদে তাহলে এখানে n-1, তাই না, n-1 মানে কত 2 - 1, তার মানে কত হয় 1, একের সাথে d গুণ করলে a + d হয়। আর দশম পদ কত হবে, তাহলে এখানে 10 থেকে 1 বিয়োগ করবো, তাহলে a যোগ 9d হয়। এখন বলা হচ্ছে যে এবং গুণোত্তর ধারার সাধারণ অনুপাত কত হবে, সাধারণ অনুপাত হবে r, তাহলে প্রথম পদ কত a, ঠিক আছে, n তম পদ কত a টু দি পাওয়ার n-1, তাহলে এখানে চতুর্থ পদ কত হবে a টু দি পাওয়ার n3, আর সপ্তম পদ কত হবে a টু দি পাওয়ার 6 হবে। ঠিক আছে, এখন প্রশ্ন অনুসারে আমাদেরকে বলছে যে এই যে দ্বিতীয় পদ, ঠিক আছে, দ্বিতীয় পদ এর কোন পদের সমান, দেখো দ্বিতীয় পদ, ঠিক আছে, এখানে প্রথম পদ হচ্ছে প্রথম পদের সমান, এটা বুঝলাম, দ্বিতীয় পদ চতুর্থ পদের সমান, তাহলে দেখো এখানে দ্বিতীয় পদটা আছে a + b সমান কত হবে চতুর্থ পদের সমান। আবার এখানে বলা হয়েছে যে দশম পদ এটা সপ্তম পদের সমান, তাহলে এই যে দশম পদ সপ্তম পদের সমান, এই দুইটা সমান, এটাই সমীকরণ গঠন করতে বলেছে। তারপরে খ নম্বর যে সাধারণ অনুপাত আর এর মান নির্ণয় করো, সাধারণ অনুপাত নির্ণয় করব ইনশাআল্লাহ। এখন 1 নম্বর থেকে তো আমরা পেয়েছি ক থেকে, তাই না, a + b সমান এটাকে 1 নম্বর সমীকরণ, এটাকে 2 নম্বর সমীকরণ দেবো। 1 নং থেকে আমরা কি লিখতে পারি, 1 নম্বর সমীকরণে যেটা থেকে এই যে a টু দি পাওয়ার r, a টু দি a r কিউব আর কি, এটাকে ডান পাশে নিয়ে আসলাম, বাম পাশে নিয়ে আসলাম আর কি। ঠিক আছে, তাহলে মাইনাস হয়ে গেল, আর এটা দিয়ে থাকে সমান 0। এখান থেকে আমরা কি কমন নিতে পারি, দেখো a কমন নিতে পারি, তাহলে 1 - r কিউব সমান -d হয়ে যায়। তাহলে এখানে a সমান কত হয় -d/1 - r কিউব, এটাকে 3 নম্বর সমীকরণ দিলাম। এখন 2 নম্বর সমীকরণ থেকে আমরা পেয়েছিলাম কত, 2 নম্বর সমীকরণটা কি ছিল বলতো, a যোগ 9d সমান হচ্ছে a r টু দি পাওয়ার 6। এটাকে যদি বাম পাশে নিয়ে আসি তাহলে মাইনাস হয়ে গেল, এখান থেকে এই কমন নিল 1 - r টু দি পাওয়ার 6, আর এটাকে এই পাশে আসলাম 9d -9d হয়ে গেল। অতএব a সমান কত -9d/1 - r টু দি পাওয়ার 6, এটা 4 নম্বর সমীকরণ দিলাম। এখন এটা দুইটা মান পেলাম, দেখো 3 নম্বরে একটা মান, এখানে 4 নম্বরে একটা মান, দুইটাই আর এর মান, তাহলে এটার এটা সমান লেখা যায়, সেই হিসেবে আমরা এটা সমান লিখতে পারি। এখন এই পাশেও ডি আছে, এই পাশেও ডি আছে, ডি কাটা যায়, মাইনাস মাইনাসও কাটা যায়, তাহলে এখানে থেকে 1/1 - r কিউব, আর এই পাশে 9/1 - r টু দি পাওয়ার 6। এখন আর গুণ করব 9 - r 9 এটার সাথে, এই যে 1 - r কিউব এটার সাথে 9 গুণ করে দেবো, তাহলে 9 - r কিউব হয়, আর এটা হয় 1 - r টু দি পাওয়ার 6। সবগুলোকে এখন আমরা বাম পাশে নিয়ে আসবো, তাহলে এখানে মাইনাস আছে, তাহলে r টু দি পাওয়ার 6 - 9 r কিউব, আর এখানে 9 থেকে 1 চলে গেলে 8 থাকে সমান 0। এটাকে আমরা যদি ভাঙি তাহলে 8 9 আছে না, এখানে 9 r কিউব আছে, তাহলে 8 r কিউব - r কিউব লিখতে পারি, তাই না। এখন এখান থেকে কি কমন যায়, r কিউব কমন যায়, তাহলে r কিউব -8, আর এখান থেকে কমন যায় -1, r কিউব -8 থাকে, তাহলে এখানে r কিউব -8, এখানে r কিউব -8, তাহলে এখানে r কিউব -1 থাকে সমান 0।
আর কিউব মাইনাস 8 সমান 0, তাহলে আর কিউব সমান কত 8, তাহলে আর কিউব সমান এই 8 কে লেখা যায় 2 টু দি পাওয়ার 3 লেখা যায়, অতএব আর এর মান লেখা যায় 2। আর কিউব মাইনাস 1 সমান 0, আর কিউব সমান 1, তাহলে আর সমান কত হবে 1। এটা সম্ভব নয়, কেন? কারণ এটা যদি সম্ভব হয়, এটা যদি হয় তাহলে গুণোত্তর ধারার সাধারণ অনুপাত আর 1 হতে পারে না। কারণ না, গুণোত্তর ধারার সাধারণ অনুপাত 1 হলে প্রত্যেকটা পদ এই সেমই থেকে যাবে, তখন এটা ধ্রুবক পদ হয়ে যাবে, ঠিক আছে? তাহলে এখানে আর এর মান কত হবে 2 হবে, এই যে আর এর মান 2 হবে, ঠিক আছে? এটা হচ্ছে আনসার। 10 নম্বর প্রশ্ন, অরূপদের স্কুলের হল রুমটিতে বেঞ্চের সংখ্যা আছে 330টি, সারি আছে, প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় সারিতে যথাক্রমে এত 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 আসন রয়েছে। প্রথম প্রশ্ন, হলরুমের আসন সংখ্যাগুলো একটি সমান্তর অনুক্রম গঠন করে, কে এর মান নির্ণয় করো। কে এর মান নির্ণয় করতে হবে, দেখি। 10 নম্বর প্রশ্ন, হলরুমের প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় সারির আসন সংখ্যাকে অনুক্রমের মাধ্যমে যদি প্রকাশ করি, তাহলে এত এত এবং এতটি কমা কমা দিয়ে লিখলাম, হ্যাঁ, এগুলো হচ্ছে কমা দিয়ে লেখা। এখন ধারার অনুক্রমের সমান্তর হলে সাধারণ অন্তর সমান হবে, তার মানে দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ সমান হবে তৃতীয় পদ মাইনাস দ্বিতীয় পদ। এই পদগুলোকে বসালাম, এই পদগুলোকে বসালাম। এখন মাইনাসে প্লাসে মাইনাস, এই যে মাইনাস হয়ে যাচ্ছে, এখানে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে গেল, ঠিক আছে? এখন এই 3 কে আর এই কে 3 কে থেকে কে চলে গেলে 2 কে থাকে, 10 কে মাইনাস 2 মাইনাস 12, তাহলে মাইনাস 2। আর একই এই পাশে এই যে 7 কে থেকে 3 কে চলে গেলে 4 কে থাকে, মাইনাস 6 থাকে। তাহলে এখানে বিয়োগ করব, এই যে বিয়োগ করলে কত হয়, এই যে তার আগে এখানে দেখো 4 কে আছে, এটাকে ডান পাশ থেকে বাম পাশে নিয়ে আসবো, তাহলে মাইনাস 4 কে হয়ে গেল। আর এই পাশে মাইনাস 6 আছে, আর এই পাশে আছে মাইনাস 2, এটাকে এই পাশে নিয়ে আসলাম, প্লাস 2 হয়ে গেল। এখন 2 কে থেকে মাইনাস 4 কে বিয়োগ করে দিলাম, তাহলে মাইনাস 2 কে থাকে, আর এই পাশে মাইনাস 4 থাকে, দুই পাশ থেকে মাইনাসে মাইনাসে কাটা যায়, কে সমান কত হয় 2 হয়, কে এর মান হবে 2, অর্থাৎ নির্ণয় কে এর মান 2। 6 নম্বর প্রশ্ন বলছে, হল রুমের সর্বশেষ সারিতে কয়টি আসন আছে, সর্বশেষ লাস্টের সারিতে। এখন ক থেকে পেলাম যে অনুকরণের প্রথম পদ হচ্ছে কে প্লাস 12, কে এর মান হচ্ছে 12, তাহলে কত হয়, মানে কে এর মান হচ্ছে 2 আর কি, তাহলে 14 হয়। এখন সাধারণ অন্তর কত হবে, দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ, বিয়োগ করলে কত হয়, এই যে 2 কে মাইনাস 2, তাহলে 2 গুণ 4, 4 থেকে 2 বিয়োগ করলে 2 থাকে। এখন আমরা জানি সমান্তর অনুক্রমের n তম পদ কত, a যোগ n মাইনাস 1 ইনটু d। 30টি সারি আছে, তাহলে 30 তম পদ কত হবে, a যোগ 30 মাইনাস 1, তার মানে 29, আর এখানে d এর মান হচ্ছে 2, এর মান 14, 14, আর এখানে 29 আর 2 গুণ করলে 58, 58 তাহলে 72 থাকে। হলরুমের সর্বশেষ সারিতে 72টি আসন রয়েছে। তারপরে গ নাম্বার, হলরুমটিতে 30টি সারি আছে, এখানে 30টি সারির, আচ্ছা এখানে প্রশ্ন করা হয়েছিল যে ওই হলরুমে কয়টি আসন রয়েছে তা নির্ণয় করতে হবে, ঠিক আছে? এখানে 30টি সারির মোট আসন সংখ্যা নির্ণয় করতে হবে, n এর মান কত 14, d এর মান কত 2, তাহলে এখানে n টি পদের সমষ্টি কত, n/2 * 2a + n - 1 * d, তাহলে এখানে 30টি পদের সমষ্টি, ঠিক আছে? এটা বের করব, 30/2, 2a এর মান বসালাম, d এর মান বসালাম, তাহলে কত হয় এখানে 28, আর এখানে আছে 58, 58 গুণ করলে কত হয় 86 আর 5, তার মানে 1290 ওইটা। তারপরে পরের প্রশ্ন হচ্ছে 11 নম্বর প্রশ্ন বলেছে, আনিকা এবং মিম দুই বোন, তাদের মা বাবা 10 দিনের জন্য দুটি ভিন্ন পদ্ধতিতে তাদের দুইজনকে হাত খরচ দেওয়ার সিদ্ধান্ত নেয়। প্রথম দিন অনিকা ও মিম উভয়কে 2 টাকা করে দেওয়া হয়। অনিকাকে পূর্ববর্তী দিনের দ্বিগুণ পরিমাণ টাকা দেওয়া হয়, এবং মিমকে পূর্ববর্তী দিনের চেয়ে 2 টাকা করে বেশি দেওয়া হয়, ঠিক আছে? এখন প্রথম পঞ্চম দিন আনিকা এবং মিম এর প্রাপ্ত হাত খরচের মধ্যে কার টাকার পরিমাণ বেশি হবে তা নির্ণয় করো। এখানে উত্তরটা চলে গেলাম, এখানে দেখো দিনের সংখ্যা হচ্ছে 2, 3, 4, 5, এই 5, 2, 3, 1, 2, 3, 4, 5। এখন হাত খরচের পরিমাণ, ঠিক আছে? এখানে বলো আনিকার ক্ষেত্রে প্রথম দিন 2 টাকা দেয়, পরবর্তী দিন দেওয়ার হয় পূর্ববর্তী দিনের দ্বিগুণ, ঠিক আছে? এভাবে 5 দিনে কয় টাকা দেওয়া হবে, প্রথম দিন 2 টাকা, তাহলে প্রথম টাকার পরিমাণ 2, পরবর্তী দিনে এই 2 এর ডাবল, তার মানে কত হয় 4, 4 দুগুণে কত হয় 8, 8 দুগুণে কত হয় 16, 16 দুগুণে 32, এরকম দেওয়া হয়। পঞ্চম দিনে হাত খরচ দেওয়া হবে 32 টাকা। মিমের ক্ষেত্রে প্রথম দিন দেওয়া হয় 2 টাকা, তাই না? পরবর্তী দিন হয় পূর্ববর্তী দিনের চেয়ে 2 টাকা বেশি, তার প্রথম দিন যদি 2 টাকা দেয়, তার পরবর্তী দিন কত হবে, 2 এর চেয়ে 2 বেশি হবে, তার মানে 4 টাকা হবে, পরবর্তী দিন 6 টাকা, তারপর দিন 8 টাকা, তারপর দিন 10 টাকা, এইভাবে বাড়বে 1, 2, 3, 4, 5, তাহলে এরকম হবে টাকার পরিমাণ। তার মানে
পঞ্চম দিনে এই যে এত টাকা হবে, 1 2 3 4 5 দিন, পঞ্চম দিনে কত টাকা হবে, 10 টাকা হবে। ঠিক আছে, এইভাবে হচ্ছে আমাদের এটা বের করতে হবে। এখন খ নাম্বার হচ্ছে প্রথম 10 দিনের প্রাপ্ত মোট হাত খরচ মিমের তুলনায় আনিকা 18 গুণ অপেক্ষা বেশি পেল কিনা তা যাচাই করতে হবে। এটার অ্যান্সারে চলে যায়। এখন ক হতে পায় অনিকার প্রতিদিনের হাত খরচের টাকার পরিমাণকে একটি পদ বিবেচনা করে একটা ধারা তৈরি করা হলো, এই যে ধারাটি। তো এখানে ধারাটি হচ্ছে গুণোত্তর ধারা। এখানে ধারার প্রথম পদ হচ্ছে এ, আর সাধারণ অনুপাত কত, আর এর মান হচ্ছে 2, 2 এর মান কিন্তু আর একের চেয়ে বেশি। এখন আমরা জানি গুরুত্ব ধারা এন পদের সমষ্টি কত, এন বা এন ইন্টু এন আর টু দি পাওয়ার এন মাইনাস 1 বাই আর মাইনাস 1, আর এর মান একের চেয়ে বেশি। এখন ধারাটির 10টি পদের সমষ্টি কত, তাহলে আর এর মান 10 বসাই দেবো, এর মান বসাই দিলাম, আর এর মান বসাই দিলাম, তাহলে 2 মাইনাস 1, নিচে আছে 2 মাইনাস 1 মানে কত 1, তাহলে উপরে আছে কত 2 টু দি পাওয়ার 10, 2 টু দি পাওয়ার 10, এই দেখো 2 এর পাওয়ার 2 টু দি পাওয়ার কত 10, কত আসে, এত আসে। এখান থেকে 1 বিয়োগ করব, 1 বিয়োগ করলে যা থাকে, কেন 1 বিয়োগ করবো, এখানে 1 আছে, তার সাথে 2 গুণ করতে হবে। ঠিক আছে, গুণ হচ্ছে 2, মান কত আসে, এই যে 2046 আসে, 2046। এখন অর্থাৎ আনিকার প্রথম 10 দিনের মোট খরচ হয় এত টাকা। আবার মিমের প্রতিদিনের হাত খরচের টাকার পরিমাণকে একটা পদ বিবেচনা করলে এত টাকা হয়, তাই না? তো ধারাটি একটি সমান্তর ধারা আর কি। এখানে এর মান কত, 2, ডির মান কত, ডির মান দ্বিতীয় পদ থেকে প্রথম পদ 2 হবে, তাহলে n তম পদের সমষ্টি n বাই 2 ইন্টু 2a প্লাস n মাইনাস 1 ইন্টু b, তাহলে প্রথম 10 পদের সমষ্টি কত হবে, n বাই 2 ইন্টু 2, এখানে n এর মান বসাই দিলাম, তাহলে এখানে এত হিসাব করে কত 110 হচ্ছে। তাহলে মিম প্রথম 10 দিনে মোট টাকা খরচ হয় 110 টাকা। আর মৃত্যুর তুলনায় আনিকা হাত খরচ কত হবে বেশি, এই যে আনিকার হাত খরচ ছিল হচ্ছে 2046 টাকা, তাকে 110 দ্বারা ভাগ করলাম, তাহলে কত 18.6, যেহেতু 18.6 18 চেয়ে বড়, সুতরাং প্রথম 10 দিনের মোট খরচ মিমের তুলনায় আনিকা এত গুণ বেশি পেল, এত পাবে, বেশি পাবে। হ্যাঁ, যাচাই করা হয়ে গেল। এখন 12 নম্বর প্রশ্নে চলে আসলাম। 12 নম্বর প্রশ্নে কি বলা হচ্ছে দেখো, এখানে প্রধান শিক্ষক দেওয়া আছে, তার শিক্ষক 1, শিক্ষক 2, এই শিক্ষক 1 থেকে শিক্ষার্থী 1, শিক্ষার্থী 2, শিক্ষক 2 থেকে শিক্ষার্থী 3, শিক্ষার্থী 4, এরকম দেওয়া আছে। ঠিক আছে, এইভাবে একটা চার্ট দেওয়া আছে। এখন চার্টে আমাদের বলা হয়েছে, কি বলা হয়েছে দেখো, উক্ত ক্রম চার্টটি কোন ধরনের অনুক্রমকে নির্দেশ করে এবং কেন, এটা আমাদেরকে দেখতে বলা হয়েছে। যে চিত্রে প্রদর্শিত চার্টটি হতে প্রথম স্তরে ব্যক্তির সংখ্যা হচ্ছে 1 জন, দ্বিতীয় স্তরে ব্যক্তির সংখ্যা 2 জন, তৃতীয় স্তরে ব্যক্তির সংখ্যা 4 জন, তাহলে অনুক্রমটা হবে 1 2 4 এরকম। এটা একটা গুণোত্তর অনুক্রম। কেন? কারণ এখানে যে কোনো পদ ভাগ তার পূর্ববর্তী পদের মান হচ্ছে ভাগ হচ্ছে কত 2, দেখো 2 কে 1 দিয়ে ভাগ করলে 2 হয়, 4 কে 2 দিয়ে ভাগ করলে কত হয় 2 হয়, অর্থাৎ পাশাপাশি দুটি পদের অনুপাত হচ্ছে সমান। 6 নম্বর প্রশ্ন বলছে চারটির পঞ্চম স্তরে শিক্ষার্থীর সংখ্যা কত হবে তা নির্ণয় করো। পঞ্চম স্তরে কত হবে সংখ্যা? এখন এখানে ক হতে পাই গুণোত্তর ধারাটির প্রথম পদ হচ্ছে এ, আর আর এর মান হচ্ছে কত 2, পঞ্চম পদ কত হবে এ আর টু দি পাওয়ার n মাইনাস 1, n মাইনাস 1 মানে কত 4, 2 টু দি পাওয়ার 4 মানে কত, এই যে 2 গুণ 2 গুণ 2 গুণ 2 মানে 16 হয়ে যায়। ঠিক আছে, তারপরে গ নম্বর প্রশ্ন, চারটি ধারাটি লিখো এবং অষ্টম স্তরে মোট শিক্ষার্থীর সংখ্যা নির্ণয় করো। তো চারটি ধারা কত হবে, গুণোত্তর ধারা এটা ছিল। এখন অনুক্রম, এটা অনুক্রম হবে, অনুক্রমটি ধারা হবে 1 প্লাস 2 প্লাস 4 এরকম। ধারাটির প্রথম পদ হচ্ছে এ, আর সাধারণ অনুপাত হচ্ছে আর, আর এর মানে হচ্ছে 2। এখন ধারাটির অষ্টম পদ মানে 8টি পদের সমষ্টি কত হবে, 8টি পদের সমষ্টি সূত্র কি, a ইন্টু আর টু দি পাওয়ার n মাইনাস 1 ভাগ হচ্ছে আর মাইনাস 1। ফলত এই সূত্রটা কেন ব্যবহার করেছি দেখো, আর এর মান 2 এর চেয়ে 1 এর চেয়ে বেশি আর কি। এর মান বসিয়ে দিলাম, আর এর মান বসিয়ে দিলাম। 2 টু দি পাওয়ার 8 এর মান কত, 2 টু দি পাওয়ার 8, 2 টু দি পাওয়ার 8 মানে হচ্ছে 200 আর কি 26, দেখো 2 টু দি পাওয়ার 8, এই দেখো এখান থেকে 1 বিয়োগ করে দিতে হবে। ঠিক আছে, তাহলে কত হয় 255 হয়, এই 255। ধারাটির অষ্টম স্তরে মোট শিক্ষার্থীর সংখ্যা আছে 255 জন। 13 নম্বর, এই যে এটা দেওয়া আছে, এখানে দুইটা দেওয়া আছে, এখানে 1 2 3 4 5টা দেওয়া আছে, তারপরে 1 2 3 4 5 6 7 8টা দেওয়া আছে। ঠিক আছে, এখানে 3 6 9, এখানে 11টা দেওয়া আছে। এইভাবে ত্রিভুজাকৃতির কতগুলো কাগজকে কেটে চিত্রের ন্যায় একটা দেওয়ালে লাগানো হলো। ঠিক আছে, এখন প্রথম প্রশ্ন ক নম্বর, যে উক্ত দেওয়ালের পঞ্চম সারিতে কতটি কাগজ লাগানো থাকলো তা নির্ণয় করতে হবে। হ্যাঁ,
তো এখানে দেখো দেওয়ালের প্রথম স্তরে কাগজের সংখ্যা 2টা, তারপরে কত 5টা, তারপরে 8টা, তারপরে 11টা। কাগজের ধারাটা হবে এটা 2 যোগ 5 যোগ 8 এরকম, তাই না? এখানে বলছে পঞ্চম সারিতে কত হবে, পঞ্চম সারিতে কত হবে। এখানে তৃতীয় পদ মাইনাস প্রথম পদ সমান কত হচ্ছে 3, তৃতীয় পদ মাইনাস দ্বিতীয় পদ সমান 3, একই রকম হচ্ছে প্রত্যেকটা, অর্থাৎ এটা একটা সমান্তর ধারা যেখানে এর মান হচ্ছে 2, এর মান হচ্ছে কত 3। এখন পঞ্চম পদের সূত্র জন্য আমাদের a যোগ n-1 ইন্টু d এই সূত্র ব্যবহার করতে হবে। তাহলে n এর মান 4 এরকম বসে দিলাম, কত হয় 14 হয়ে যায়, ঠিক আছে? তার মানে দেওয়ালের পঞ্চম সারিতে লাগানো কাগজের সংখ্যা 3 হবে, 3 মানে আরো বেশি হবে 3টা। তারপরে খ নাম্বার, দেওয়ালের সপ্তম সারিতে পঞ্চম সারির চেয়ে কয়টি কাগজ বেশি হবে। সপ্তম সারিতে দেখো ক হতে পাই, প্রথম পদ হচ্ছে 2, সাধারণ অন্তর হচ্ছে d। পঞ্চম সারিতে কাগজের সংখ্যা মানে ওইটার সংখ্যা ত্রিভুজের কাগজের সংখ্যা হচ্ছে 14টি। এখন সপ্তমে কত হবে, a যোগ n-1 ইন্টু d, তার মানে 6 3 6 18 আর 2 মানে 20 হবে, 20টা। তার মানে দেওয়ালে প্রথম সারিতে সপ্তম সারিতে লাগানো কাগজের সংখ্যা 20টা, আর পঞ্চম সারিতে ছিল 14টা। বিয়োগ করলে কত হয়, এই 6টি কাগজ বেশি লাগবে, তাই না? তারপরে গ নাম্বার, দেওয়ালের ষষ্ঠ সারি পর্যন্ত লাগানো মোট কাগজের সংখ্যা নির্ণয় করো। মোট কাগজের সংখ্যা নির্ণয় করতে হবে। এখন ক হতে পারে সমান্তর ধারাটির প্রথম পদ হচ্ছে a 2, মানে এর মান হচ্ছে 2, তারপরে সাধারণ অন্তর হচ্ছে 3, ধারাটির 6টি পদের সমষ্টি কত হবে। তাহলে n/2 ইন্টু 2a প্লাস n-1 ইন্টু d। তাহলে এখানে বসিয়ে দিলাম মানগুলো, হ্যাঁ বসিয়ে দিলে এখানে দেখো 2 × 4 হয়ে যায়, আর এখানে 6 থেকে 1 বিয়োগ করলে কত হয় 5, 3 5 15, 15 আর 4 যোগ করলে 19, 19 এর সাথে 3 গুণ করলে হয় 57। অর্থাৎ দেয়ালে ষষ্ঠ সারি পর্যন্ত লাগানো মোট কাগজের সংখ্যা হবে 57টি। তো আলহামদুলিল্লাহ আমরা এই অধ্যায় থেকে যত রকমের দৃশ্য নির্ভর রচনামূলক প্রশ্ন ছিল সবগুলো প্রশ্নের সমাধান আলোচনা করে ফেললাম। এর আগে তো আমরা সংক্ষিপ্ত প্রশ্ন, এমসিকিউ, এক কথার উত্তর সবকিছু দেখেছিলাম। তো আজকের ক্লাসের মাধ্যমে এই অধ্যায়ের সমস্ত সাজেশনটি শেষ হয়ে গেল। তোমরা যদি এইভাবে বুঝে শুনে পড়তে পারো, ইনশাল্লাহ তোমরা খুব ভালোভাবে প্রিপারেশন কমপ্লিট করতে পারবা এবং আশা করা যায় তোমরা 80% নাম্বার ইনশাল্লাহ পরীক্ষায় পেতে পারবা। তো আমি চেষ্টা করছি তোমাদেরকে ভালোভাবে বোঝানোর জন্য, বাকিটা তোমরা সিদ্ধান্ত নিবা যে আমি কতটুকু পেরেছি কতটুকু পারি নাই। আমাদের যে দ্বিতীয় চ্যানেলটি দেমদের স্কুল, অবশ্যই এই স্কুলটি সাবস্ক্রাইব করে রাখবা। তোমরা যখন ক্লাস 10 উঠবা অথবা যারা অষ্টম শ্রেণীতে আছে ক্লাস নবম শ্রেণীতে যখন তারা উঠবে, তখন সায়েন্স নিবে, সায়েন্সের যে পদার্থবিজ্ঞান, রসায়নবিজ্ঞান, জীববিজ্ঞান, তারপর হচ্ছে উচ্চতর গণিত, এইগুলো আমরা ওখানে এই চ্যানেলটিতে আপলোড দিয়ে দেবো, ঠিক আছে? আর যে আমাদের মূল চ্যানেলটা আছে এই চ্যানেলটি আমরা বাকি সব সাবজেক্ট দিয়ে দেবো আপলোড। এখন এখানে দেখো ফিজিক্স ফর সোল, এইখান থেকে তুমি যদি প্লেলিস্টে আসো, প্লেলিস্টে আসলে তুমি তোমার বাকি যে সাবজেক্ট গুলো আছে প্রত্যেকটা সাবজেক্টের, যেমন এখানে শিল্প সংস্কৃতি, স্বাস্থ্য সুরক্ষা, ইসলাম শিক্ষা, বিজ্ঞান, প্রত্যেকটা সাবজেক্টের উপরে এখানে প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা অধ্যায়ের উপরে লেকচার দেওয়া আছে, ঠিক আছে? সাজেশন দেওয়া আছে, তোমরা এই সাজেশন গুলো দেখে নিতে পারো। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।